থম মেরে বসে আছে সানা। তার পাশেই তার ভাবি মুচকি মুচকি হাসছে। ভাবির এই হাসি দেখে সানার মনের ভিতর রাগ বেড়ে উঠছে। বখাটে ছেলেদের মতো এরকম হাসি কেন দিচ্ছ আমাকে দেখে? সানার কথায় এবার সুমাইয়া হাসি থামিয়ে ফেলে, অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, আমার হাসি তোমার বখাটেদের মতো লাগলো সানা? তা নয় তো কি। হ্যাঁ, এইভাবে হাসছো কেন? সুমাইয়া জানে সানা রেগে আছে। রাগবে নাইবা কেন? আজ যে সানার স্বামী আসবে এই বাসায়, এই নিয়ে সে সানাকে খোঁচাচ্ছে। যখন তোমার স্বামী তোমাকে দেখে হাসবে তখন ঠিকই ভাল লাগবে, তাই না? রেডি হও, রেডি হও, স্বামী সোহাগের ভাষার জন্য রেডি হও। কথাটি শেষ করেই জোরে হাসা ধরল সুমাইয়া। এইবার খুব লজ্জা লাগলো সানার। নিজের বড় ভাইকে নিয়ে এসব বলতে লজ্জা লাগছে না ভাবি? ছি, কি অসল তুমি। লজ্জা তখনই লাগতো যখন ভাইজান আমার সামনে থাকতো। এখন যেহেতু ভাইজান নাই, সেহেতু আমি বলতেই পারি। সানা আর কি বলবে? সে যাই বলুক না কেন, আজ তার ভাবি তাকে শরম দিতেই থাকবে। তাই সে ওখান থেকে উঠে গোসল করতে চলে গেল। সানার যাওয়ার দিকে তাকিয়ে সুমাইয়া দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা আগে কত চঞ্চল ছিল, এখন এত শান্ত দেখে ভালো লাগছে না তার। হয়তো বাবা মা ভাইকে ছেড়ে চলে যাবে, এই কারণে এতটা শান্ত এখন। সেও রুম থেকে বাহির হয়ে চলে যাওয়ার আগে সানাকে জোরে ডাক দিয়ে বলে গেল, আমি খাটের উপর শাড়ি রেখে চলে যাচ্ছি, রেডি থেকো কিন্তু। গত পরশু সানার বিয়ে হয়ে গেল। বিয়েটা ছিল সম্পূর্ণই অনাকাঙ্ক্ষিত তার কাছে। বাবা যে তাকে হঠাৎ বিয়ে দিয়ে দিবে এই ভাবনা তার মাথায় আসেনি। বিয়েটা এমন এক লোকের হলো সাথে যাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা মাথায় আসেনি। লোকটা কেমন যেন গুরুগম্ভীর প্রকৃতির, যার মুখ দিয়ে কখনো কথা বের হতো না। এমন চুপচাপ প্রকৃতির লোকজন সানার কোনো কালেই পছন্দ ছিল না। তবুও আল্লাহ কেন যে একে তার কপালে স্বামী হিসেবে রেখেছিল উনিই ভালো জানেন। গোসল সেরে এসে তার ভাবির রেখে যাওয়া হালকা গোলাপি রঙের শাড়িটি পরে নিল। আর যাই হোক, বড় বোনের মতো ভালোবাসা দেওয়া মানুষটির কথা সে ফেলতে পারবে না। সানা রেডি হয়ে চলে গেল তার বাবার রুমে। সাদিক সাহেব বসে বসে ম্যাগাজিন পড়ছিলেন। দরজায় টোকা পড়তেই চোখ থেকে চশমা খুলে টি টেবিলে রেখে বলল, ভিতরে আসো, বাইরে দাঁড়িয়ে থাকলে হবে? বাবার কথায় হাসে সানা। বাবা কিভাবে যেন বুঝে যায় সে এসেছে। বরাবরের মতো আবার জিজ্ঞেস করে সানা তার বাবাকে, আপনি কিভাবে বুঝলেন বাবা আমি এসেছি? আমি বুঝে যাই যে আমার আম্মাজান এসেছেন, কারণ বড় আম্মাজান তো একটু আগে এসে আমাকে চা দিয়ে গেছে। তাহলে এখন তো আমার ছোট আম্মাজানই আসবে। বড় আম্মাজান বলতে বাবা যে ভাবিকে বুঝিয়েছেন তা সে বুঝতে পেরেছে। ভাবিকে বাবা নিজের সন্তানের মতো স্নেহ করেন, এইটা খুব ভালোভাবে বুঝতে পারে সানা। সে আল্লাহর কাছে সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করে এত ভালো পরিবারে তাকে পাঠানোর জন্য। বাবা, এই সময় চা খেলেন যে, খাবার খাবেন না? আমি খেয়ে নিয়েছি আম্মাজান, তোমার ভাবি আমাকে খাইয়ে দিয়ে গেছে একটু আগে। মাশাআল্লাহ, আমার আম্মাজানকে অনেক সুন্দর লাগছে। বাবার কথাই সানা লজ্জা পেয়ে যায়। লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। আজ যে আপনি দুপুরে আমাকে ছাড়াই খেয়ে নিলেন বাবা? প্রশ্নসূচক দৃষ্টিতে সাদিক সাহেবের দিকে তাকিয়ে আছে সানা। অবাক হয়েছে সে, কারণ আজ তার বাবা তাকে ছেড়ে এই প্রথম খাবার খেলো। আজ তো সাফওয়ান বাবা আসবে, বললো তোমাকে নিয়ে বাইরে খেতে যাবে, এই জন্য আর ডাকিনি। ছেলেটা আমাকে ফোন দিয়ে পারমিশন চাইলো যে তোমাকে নিয়ে সে বাইরে যেতে চায়, তাই আর না করলাম না। সাফওয়ান যে তার বাবার কাছে এভাবে পারমিশন চাইবে বাইরে যাওয়ার জন্যে তা কারো ভাবনায় আসবে না। যেই লোক সালাম দেওয়া আর কেমন আছেন এই টাইপ কথা ব্যতীত মুখ দিয়ে আর একটা শব্দও ব্যবহার করে না, সে আজ কিভাবে পারমিশন চাইলো? আশ্চর্যজনক ব্যাপার স্যাপার ঘটে যাচ্ছে। বাবার সামনে তো আর কিছু বলতে পারবে না সে, তাই বাবার থেকে বিদায় নিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসলো। 3টে বাজে, এদিকে ক্ষুধায় সানার পেটে ইঁদুর লাফাচ্ছে। এই মেয়ে না খেয়ে একদম থাকতে পারে না, টাইম মতো তাকে খেতেই হবে। হাঁপ ছেড়ে ভাবিকে ডাকা ধরলো।
ভাবি, ও ভাবি, কোথায় তুমি? সানার ডাক শুনে ওর বড় ভাই চলে আসে। জহির বোনের ডাকে দেরি করেনি আর চলে আসতে। কি হয়েছে এভাবে ডাকছিস? কিছু লাগবে তোর? না ভাইয়া, আসলে আমার অনেক ক্ষুধা লেগেছে, তাই ভাবিকে ডাকছিলাম। ভাবি কোথায়? ওহ, তোর ভাবি তো গোসলে গেল। আচ্ছা থাক, তুই বস, আমি আজ তোকে খাবার দিই। ভাইয়ের কথায় অপ্রস্তুত হয়ে যায় সানা। আর ভাইয়া হয়তো জানে না আজ তার বাহিরে যাওয়ার কথা, তাই তো কি অবলীলায় খাবার বেড়ে দিতে চাচ্ছে। তার নিজের বলতে কেমন লজ্জা লজ্জা লাগছে, তাই কথা ঘুরিয়ে বলল, থাক ভাইয়া, ভাবি আসুক তো। আপনিও নিশ্চিত খান নাই, ভাবি আসলেই খাইয়েন। কলিং বেলের আওয়াজে বুঝে যায় সানা যে কে এসেছে। সানা চুপচাপ বসে থাকলো। জহির দরজা খুলে মানুষটিকে নিয়ে ভিতরে আসলো। যতই হোক তার স্ত্রীর বড় ভাই, আবার একমাত্র বোনের স্বামী। জহির বিব্রত হলো এটা ভাবতেই বোনের স্বামী। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সাফওয়ান সালাম দিল জহিরকে। জহির সালাম শুনে নিজের সব ভাবনা ফেলে দিয়ে সালামের উত্তর দিল। ওয়ালাইকুম আসসালাম। ফ্যানের নিচে গিয়ে বসো, ঘেমে কি নাজেহাল অবস্থা তোমার। না সমস্যা নাই ভাইয়া, আপনি এত ব্যস্ত হবেন না, আমি বসছি। সাফওয়ান জহিরকে ভাইয়া বলার কারণ সানার বড় ভাই, সে সম্পর্কেও বড়। সানা দ্রুত সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। ফ্রিজের কাছে গিয়ে ঠান্ডা পানি বের করে নিয়ে লেবু দিয়ে শরবত বানালো। ফিরে এসে পেল সেখানে তার ভাই নাই। সাফওয়ান একা বসে খুব মনোযোগ দিয়ে ফোনের দিকে তাকিয়ে কি যেন দেখে যাচ্ছে। সানা এবার শরবতের গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলো, দিবে কিনা এই ভাবনা চিন্তায়। সানার ভাবনার মাঝেই সাফওয়ানের কথা কানে আসলো। এইভাবে হাতে নিয়ে দাঁড়িয়ে না থেকে গ্লাসটা যদি আমাকে দিতেন খুব উপকৃত হতাম। সানা নিজের বোকামিতে লজ্জা পেল। বোকাশোকা চাহনি দিয়ে কাঁপা কাঁপা হাতে শরবতের গ্লাসটি সাফওয়ানের কাছে দিল। সাফওয়ান শরবত খাচ্ছে আর ফোন চাপছে। নীরব সাফওয়ানকে দেখে আবারও সানার মন খারাপ হয়ে গেল। লোকটি তার দিকে তাকালো না, বসতেও বলল না। এইদিকে সাফওয়ানকে একা ড্রয়িং রুমে রেখে নিজের রুমেও যেতে পারছে না। ব্যাপারটা দৃষ্টিকটু লাগে তাই। দাঁড়িয়ে থাকতেও সানার একদম ভালো লাগছে না। সুমাইয়া রুম থেকে বেরিয়ে এসে সোজা ভাইয়ের সামনে চলে গেল। বোনকে এভাবে এগিয়ে আসতে দেখে সাফওয়ান বলল, সাইফকে পাঠিয়েছি তোর চকলেট আনতে, বাকি জিনিস নিয়ে চলে আসবে সে। তুমি কিভাবে বুঝলে আমি এখন কি বলবো? ভাইরা আসছে, তাদের জন্য গিয়ে খাবারের ব্যবস্থা করো। জহির বউয়ের ব্যবহারে বিরক্ত। ভাইদের সামনে গেলে নিতান্তই বাচ্চা হয়ে যায়, অথচ এমনি টাইমে কি ম্যাচিউরিটি দেখায়। তখন সুমাইয়া জহিরকে বলে, আসলে আজ ভাইয়া সানাকে নিয়ে বের হবে, লাঞ্চ তারা বাইরে করবে, তাই বাবা থেকেও পারমিশন নিয়ে এসেছে। আপনি, আমি আর সাইফ একসাথে লাঞ্চ করে নিবনে। সানা তো রেডি আছে, এবার না হয় তারা বের হোক। জহিরের ব্যাপারটা ভালো লাগলো না। এই দুপুর বেলার রোদে বোনের বের হওয়াটা পছন্দ হচ্ছে না। সানার গরমে প্রচণ্ড সমস্যা হয়। রোদে গেলে অতিরিক্ত গরমে মেয়েটার ঠান্ডা লেগে হাঁচি শুরু হয়ে যায়। এই কারণে বোনকে যে সে কত শাসনে রাখে তা সেই একমাত্র জানে। ছোট বোনের গায়ে সামান্য আঁচড় লাগলেও তার কলিজা ফেটে যায়। নতুন জামাইকেও না করতে পারে না। অনিচ্ছা থাকার পরেও সে যেতে বলল। যাও তাহলে তোমরা, সাবধানে যেও। সাফওয়ান, সানার খেয়াল রেখো। সাফওয়ান উপর নিচ মাথা দোলালো। এর মানে সে সানার খেয়াল রাখবে। সানা আর কি করবে, রুমে গিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে আসলো। সাফওয়ানও কালো পাঞ্জাবিটি টেনে টুনে সোজা করে নিল। গরমে ঘেমে পাঞ্জাবিটি শরীরের সাথে লেগে গিয়েছিল তার। সাফওয়ানের দিকে এখনো অবধি সানা চোখ তুলে তাকিয়ে দেখেনি। লজ্জা লাগছে অনেক তার তাকাতে। সানা আর সাফওয়ান বের হওয়ার সময় সাইফ ঢুকলো সানাদের ফ্ল্যাটে। জানো মিষ্টি ভাবি, ভাইয়ের নিচে তো আগে শ্বশুরবাড়ি ঢুকে গরম থেকে বাঁচলো, অথচ আমাকে এই গরমে এত কিছু কিনতে পাঠালো। এটা ঠিক কি? ঠিক বলো। সাইফের অভিযোগ শুনে সানা মুচকি হাসলো। যাও গিয়ে ভাবিকে বলো ফ্রিজ থেকে শরবত বের করে দিতে। তোমার জন্য আমি বিট লবণ মিশিয়ে আলাদাভাবে বানিয়ে রাখছি, গিয়ে খেয়ে নাও। তুমি এত ভালো কেন মিষ্টি ভাবি?
এখানে না দাঁড়িয়ে থেকে এবার যা, আমাদের লেট হচ্ছে। সাফওয়ানের গম্ভীরভাবে বলা কথাটা শোনা মাত্রই সাইফ সেখান থেকে কেটে পড়ল। সাফওয়ান এবার ধীর গলায় সানাকে বলল, দেরি হয়ে যাচ্ছে, হাঁটুন। নিচে গিয়ে আবার রিক্সার জন্য দাঁড়িয়ে থাকতে হবে। সানা হাঁটা ধরল আশেপাশে না তাকিয়েই। সাফওয়ান ফোঁস করে নিঃশ্বাস নিল। আজকাল এই মেয়েটাকে যা বলা হচ্ছে রোবটের মতো তাই করে যাচ্ছে। সাফওয়ান এবার দ্রুত পা চালালো, সানার সাথে নিচে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতেই দেখতে পেল একজন রিক্সাওয়ালা আসছে। রিক্সাওয়ালাকে হাত দিয়ে ইশারা করে থামিয়ে দিল। রিক্সাওয়ালার সাথে কথা বলে উঠে বসলো রিক্সায়। সানার দিকে হাত বাড়িয়ে রাখলো সাফওয়ান, যাতে তার হাত ধরে উঠতে পারে সানা। সানাও ইতস্তত ভাবে সাফওয়ানের হাতে হাত রাখলো। সম্পূর্ণ ভার সাফওয়ানের হাতে দিয়ে রিক্সায় উঠে বসলো। রিক্সার হুডটা একটু টেনে দেবেন, রোদে আমার সমস্যা হচ্ছে। সানার কথা শুনে সাফওয়ান রিক্সায় হেড টুনে দিল। সানার কথা শুনে সাফওয়ান রিক্সার হুড টেনে দিল। নিজে যথাসম্ভব রিক্সার কোনায় চেপে বসলো, যাতে সানার বসতে কোনো সমস্যা না হয়। রিক্সার মধ্যে এইভাবে আলাদা বসা যায় না, তবুও সাফওয়ান চেপে আছে যাতে সানার কমফোর্ট ফিল হয়। এই একজন মেয়ে তার সারা জীবনের দায়িত্বে আছে। পুরো রাস্তা জুড়ে কেবল নিস্তব্ধতা ঘিরে আছে দুইজন মানব মানবীকে। একজন বরাবরের গম্ভীর তো আর একজন শান্ত হয়ে আছে। দুইজনের মনের মধ্যে চলছে দুই রকম ভাবনা। তাদের এই চুপ থাকার মধ্যেই তারা রেস্টুরেন্টের সামনে চলে আসে। সানা রিক্সা থেকে নেমে সাইডে দাঁড়ালো। সাফওয়ান রিক্সা ভাড়া মিটিয়ে দিয়ে সানার হাত নিজের হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে ফেলল। আচমকা সাফওয়ান হাত ধরায় চমকে যায় সানা। সাফওয়ান নিচু থেকে কিভাবে তার হাত ধরল। সানার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। সানাকে এভাবে কাঁপতে দেখে হালকা হাসে সাফওয়ান। রাস্তায় এভাবে কাঁপতে থাকলে লোকে ভাববে আপনার মৃগী রোগ আছে, মিসেস সাফওয়ান। সাফওয়ান যে আজ সানাকে লজ্জা দিতে চাচ্ছে, সানা এবার বলে ওঠে, আপনি আমার হাত ছেড়ে দিন, তাহলে কাঁপবো না আর। আমি আমার বিয়ে করা বৈধ স্ত্রীর হাত ধরেছি, তাই আর ছাড়ছি না হাত। মৃত্যু অবধি এই হাতের মালিকানা আমি ছাড়ছি না। সাফওয়ানের এই কথা সানার মনের মধ্যে গেঁথে গেল। হঠাৎ করেই সানার মনটা ভালো হয়ে গেল। তার কানের মধ্যে বারবার বেজে চলল সাফওয়ানের বলা কথাটা। সাফওয়ান তার উপর কতটা অধিকার বোধ দেখাতে পারলে এই কথাটি বলতে পারল। অথচ সে নিজে বিয়ের এই কয়টা দিনের মধ্যে একবারও সাফওয়ানের কথা ভাবে নাই। তাকে নিয়ে একটুও চিন্তা ভাবনা তার মনের মধ্যে কাজ করে নাই। সাফওয়ানের পায়ে পা মিলিয়ে ধীরে ধীরে হেঁটে চলল রেস্টুরেন্টের ভিতর সানা। আজ এত গরমেও খারাপ লাগছে না তার। কেমন যেন এক ফিলিংস হচ্ছে মনের মাঝে। মাথায় শুধু সাফওয়ানের বলা কথাগুলোই বেজে চলেছে। রেস্টুরেন্টে আজ মানুষের তেমন একটা ভিড় নেই। সাফওয়ান কমফোর্ট অনুযায়ী জায়গা খুঁজে বের করলো, যাতে সানার খেতে অসুবিধে না হয়। সানা যাতে নিজের মতো করে বসে খাবার খেতে পারে। সাফওয়ানের এই ছোট ছোট কেয়ারগুলোতে সানার মন মোমের মতো গলে যাচ্ছে। সানা ভাবতেই পারছে না কোনো মানুষ তার ছোট ছোট দিকগুলোর খেয়াল রাখছে, আর সেই মানুষটি হলো তার স্বামী। সানার মন জানান দিচ্ছে যে তার জন্যে হয়তো সাফওয়ানের মনে কোনো অনুভূতি রয়েছে, কিন্তু সে এত তাড়াহুড়ো করে বিয়েটা হওয়ায় নিজেকে মানিয়ে নিতে পারছে না। কি খাবেন বলুন? আপনার পছন্দের খাবার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। সমস্যা নেই, আপনার যা পছন্দ হয় আপনি অর্ডার করুন। সাফওয়ানের কথায় নিচু কণ্ঠে তাকে উত্তর দেয় সানা। সানা গলিয়ে যাচ্ছে, এর আগে এমন পরিস্থিতিতে এসে পড়েনি। নিজেকে যত শান্ত রাখতে চাচ্ছে তার মন ততই বিচলিত হয়ে যাচ্ছে। সানার উত্তর মোটেও পছন্দ হয়নি সাফওয়ানের, কারণ সানার পছন্দ অপছন্দ সম্পর্কে এখনও তার ধারণা হয়ে ওঠেনি। নিজের মন মতো অর্ডার দেওয়া খাবারগুলো যদি সানা না খেতে পারে তাহলে? এটা সিনেমা নয় যে আমি আপনার সব পছন্দের খাবার বিষয়ে জ্ঞান রাখবো। আমি সত্যি বলতে কোনো আইডিয়া নাই আপনার কোন ধরনের খাবার পছন্দ। অভুক্ত থাকতে না চাইলে নিজের পছন্দের খাবারগুলো অর্ডার দিয়ে দিন।
সানা বুঝতে পারল যে সাফওয়ান হালকা রাগী কণ্ঠে তাকে কথাটি বলল, তাই ওয়েটারকে ডেকে নিজের পছন্দ মতো কিছু খাবার অর্ডার দিল। সাফওয়ানও কিছু খাবার অর্ডার দিল নিজের মতো করে। খাবার আসতে এখনো 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এই 15 মিনিট ধরে সানা কি করবে ভেবে পাচ্ছে না। কোনো বিষয়ে কথা বলবে সাফওয়ানের সাথে, এটাও ভাবার বিষয়। সাফওয়ানের সাথে শুরু থেকে কেমন আছেন, ভালো আছেন টাইপ কথাবার্তা হতো, তার বেশি না। সাফওয়ান নিজও থেকে কখনো সানার সাথে কথা বলতে চায়নি, আর না সানা চেয়েছে। ভাবির বিয়ের পর থেকে 2-1 বার ছাড়া বেশি দেখা হতো না, অনুষ্ঠান ছাড়া। তাই হঠাৎ কি বলে কথা শুরু করবে তারা দুজনেই বুঝতে পারছে না। সাফওয়ান কাশি দিয়ে নিজের গলা ছেড়ে নিল। পুরুষ মানুষেরও যদি কথা বলতে এরকম হ্যাজিটেশন হয়, তাহলে সানা মেয়ে হয়ে কিভাবে নিজ থেকে কথা শুরু করবে? আমি চাচ্ছিলাম কি সানা, সামনের সপ্তাহে আপনাকে উঠিয়ে নিয়ে যাব। আমি অফিস থাকাকালীন সময়টা যদি সাইফ আপনার সাথে থাকে তাহলে আমি নিশ্চিন্ত থাকতে পারবো। এর আগে সুমাইয়া ওর খেয়াল রাখতো, কিন্তু 1 বছর যাবৎ আমি সাইফের একা থেকে বিষণ্ণ হয়ে থাকার বিষয়টা সহ্য করতে পারছি না। সাইফ ডিপ্রেশনে চলে যাচ্ছে। ও আপনাকে অনেক ভালোবাসে। আপনি ওর আশেপাশে থাকলে কত খুশি থাকে ও, আপনি দেখেছেন হয়তো। সাফওয়ানের কথা শুনে সানা আঁতকে উঠল। সাফওয়ান এই কথা বলতে তাহলে তাকে এখানে ডেকে নিয়ে আসছে? আসলে তাকে নিয়ে লাঞ্চে না নিজের সিদ্ধান্ত জানাতে নিয়ে এসেছে? পরিবারকে ছেড়ে যাওয়ার কথা শোনা মাত্রই সানার দিন দুনিয়া বিষাদের দমকা হাওয়ায় ভেসে গেল। এতক্ষণে সব ভালো লাগা ক্ষণিকের মধ্যে উধাও হয়ে গেল। সাফওয়ানকে নিয়ে তার মনের মধ্যে গড়া সদ্য অনুভূতিগুলো যেন ডানা মেলে উড়ে গেল। কেন যেন স্বার্থপর মনে হচ্ছে সাফওয়ানকে অনেক। তাকে লাঞ্চে নিয়ে এসে তার সিদ্ধান্ত জানো নাকি অনেক গুরুত্বপূর্ণ ছিল। তবুও সানা সাফওয়ানের কোনো প্রশ্নের জবাব দিল না। যতক্ষণ সাফওয়ানের সাথে বাহিরে ছিল চুপচাপ বসেছিল। সাফওয়ানের করা প্রতিটি প্রশ্নের জবাব হুম আর নাতে দিয়েছে। খাওয়া শেষে যখন আবারও সানাকে প্রশ্ন করলো সাফওয়ান, আপনার কি মতামত এই বিষয়ে? আপনি বললেন না তো সানা। সানা যতই এই প্রশ্নটাকে এড়িয়ে যেতে চাচ্ছিল, সাফওয়ান তখন বারবার একই প্রশ্ন করতে যাচ্ছিল। সানা এবার সহ্য করতে পারল না। আকস্মিক ব্যাগ থেকে টাকা বের করে দিয়ে টেবিলে রেখে দ্রুত ওখান থেকে বেরিয়ে গেল। সানা যে এমন কাণ্ড ঘটিয়ে ফেলবে তা সাফওয়ানের ভাবনার বাহিরে ছিল। সাফওয়ানকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে সামনে রিক্সা পেয়ে সেটাতে উঠে পড়ল। আর সাফওয়ান সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কারণ সে বুঝতে পারল না সানার এই রকম ব্যবহারের কারণ। প্রচণ্ড আশাহত হলো সে। কি কারণে এসেছিল আর হলোটা কি? সানার এই রকম ব্যবহারে অনেক কষ্ট পেল সাফওয়ান। সানা তাদের বাসার সামনে দরজায় দাঁড়িয়ে আছে। কলিং বেল বাজানোর সাহস পাচ্ছে না, কারণ যদি সাফওয়ানের কথা জিজ্ঞেস করে সে কি উত্তর দিবে? রেস্টুরেন্টে সাফওয়ানকে ফেলে সে চলে এসেছে। কেন এসেছে এই কথার জবাব তার কাছে নাই। লোকটাকেও ওভাবে ফেলে আসা কি তার উচিত হয়েছে এভাবে? না, এত কিছু ভাবতে হবে না। একই তো, তার কোনো ভাবনা ছিল না বিয়ে নিয়ে। হুট করে হয়ে যাওয়া ওই অনাকাঙ্ক্ষিত বিয়েটা সে মেনে নিতে পারছে না। অথচ কি সুন্দর তাকে বাড়িতে নিয়ে যেতে চাচ্ছে। নিজের বাড়ি পরিবার ছেড়ে সে কেন যাবে? দ্বিধা দ্বন্দ্বে ভুগে শেষমেশ সানা কলিং বেল বাজালো কাঁপা কাঁপা হাতে। ভাই যদি জানে সে একা একা এসেছে তাহলে কি হবে সে ভাবতে পারছে না। কলিং বেলের আওয়াজ পেয়ে সুমাইয়া এসে দরজা খুলল আর সানাকে বলল, আমার ভাই জানো না কি যে করে, হঠাৎ হঠাৎ তার জরুরি কাজ পড়ে যাবে। আমাকে মাত্রই ফোন দিয়ে বলল তোমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়েছে, তার গুরুত্বপূর্ণ কাজ আছে তাই চলে গেছে। বলেছিল সাইফকে দিয়ে দিতে, কিন্তু সাইফ যেতে মানা করে দিয়েছে। আজ সাইফ এখানে থাকবে, তার কাজের জন্য তোমাদের ঘোরাফেরা হলো না। ভেতরে আসো। কখন ফোন দিয়েছে তোমাকে তোমার ভাইজান ভাবি? এই তো মাত্রই ফোনটা কেটে দিল আর তুমি কলিং বেল বাজালে।
সাফওয়ান যে সুমাইয়াকে মিথ্যে কথা বলেছে সেটা সে বুঝতে পারছে। মিথ্যে কথার জন্যেই সানাকে কোনো জবাবদিহি করতে হবে না। কিভাবে তার মনের কথা সে বুঝে গেল আল্লাহই জানে। সানার মনের মধ্যে প্রচণ্ড অনুশোচনা বোধ হতে লাগলো। সাফওয়ান তার কথা ভেবে আগেই বাড়িতে ফোন দিয়ে জানিয়ে দিয়েছিল যাতে বাড়ির কেউ সন্দেহ না করে, অথচ সে কিনা লোকটাকে ফেলে চলে এসেছে একা একা। লোকটা নিজের ইচ্ছের কথা জানিয়েছে, সে তো পারত চুপচাপ থেকে একসাথেই আসতে, অথচ অনিচ্ছাকৃতভাবে লোকটাকে সে অপমান করেছে। সুমাইয়ার পিছু পিছু সেও বাসায় ঢুকলো। সোফায় বসে বসে সাইফ কার্টুন দেখছে টিভিতে। 14 বছরের ছেলেটা বাচ্চাদের মতো কাজ কারবার করে। আজ থেকে 7 বছর আগে তার বাবা মা মারা গেছে। তখন থেকেই সাইফ সুমাইয়া আর সাফওয়ানের কাছে বড় হয়েছে। দুই ভাই বোনের কলিজা সাইফ। সুমাইয়া এই বাসায় আসার পর থেকে সাইফ প্রচণ্ড একলা হয়ে গিয়েছে। সাফওয়ান সারাদিন অফিস করে রাত 8টা নাগাদ বাড়ি ফেরে। পুরোটা সময় সাইফ বাড়িতে একা থাকতে থাকতে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে। সাইফের দিকে তাকালে প্রচণ্ড মায়া হচ্ছে সানার। সেও তো মা ছাড়া মানুষ হয়েছে। মা ছাড়া বড় হতে কত কষ্ট লাগে সেও জানে। তবুও তো তার সাথে তার বাবার বড় ভাইয়া ছিল, কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। অথচ ছেলেটা সারাদিন একা একা থাকে। সানাকে দেখে সাইফ হাসি মুখে বলে, মিষ্টি ভাবি, তুমি এত তাড়াতাড়ি চলে এলে, তোমাদের ঘোরাফেরা শেষ হয়ে গেল? সানা উত্তর দেওয়ার আগেই সুমাইয়া বলে উঠল, জানিস তো ভাইয়া কত কাজ পাগল, গুরুত্বপূর্ণ কাজ ছিল তাই তোর ভাবিকে নামিয়ে দিয়ে চলে গেছে। মিষ্টি ভাবির কপাল পুড়েছে ভাইয়ের মতো একজন নিরামিষকে বিয়ে করে। সারা দিন রাত কাজকর্ম করবে, ভাবিকে নিয়ে আর ঘুরতে পারবে না। তুমি চিন্তা করো না মিষ্টি ভাবি, ভাইয়া না নিয়ে গেলেও আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। তুমি আর আমি মিলে অনেক মজা করবো বাড়িতে। তুমি তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসো, আমার একা একা ভালো লাগে না। আচ্ছা যাবো তো, এখন তুমি টিভি দেখো, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি। সানা দ্রুত ওখান থেকে কেটে পড়ল। সাইফের কথা শুনে তার মধ্যে অনুশোচনা বোধ দ্বিগুণ বেড়ে উঠছে। উনি তো সাইফের কথা ভেবে সানাকে নিয়ে যাওয়ার কথা বলেছে, অথচ সানা তাকে ভুল বুঝে চলে এসেছে। রাতে শুয়ে শুয়ে এইগুলোই ভাবছিল সানা। যেভাবেই হোক সাফওয়ান থেকে ক্ষমা চাইতে হবে তার। সারাদিন এই কথা ভাবতে ভাবতেই তার সময় কেটেছে। কি এক কাজ করলো যার অনুশোচনার আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে সে। কিন্তু সাফওয়ানের কোনো নাম্বার তার কাছে না থাকায় কল দিতে পারছে না সে। সব ভাবনা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ল সানা। সেদিনের পর কেটে গেল আজ 9 দিন, আর এই 9 দিনে সানার সাথে কোনো রকম যোগাযোগ করেনি সাফওয়ান। আচ্ছা, সাফওয়ান কি তার উপর রাগ করে এভাবে আছে? এসব ভাবতে ভাবতেই কলেজের জন্য রেডি হচ্ছিল সানা। আজ তার কলেজে গুরুত্বপূর্ণ ক্লাস আছে। রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল সানা। কলেজে গিয়ে সানার বেস্ট ফ্রেন্ড বৃষ্টিকে খুঁজতে লাগলো সানা। অনেক দিন যাবৎ বৃষ্টির সাথে তার কোনো রকম যোগাযোগ নেই। বৃষ্টি তার দাদুর বাড়ি গিয়েছিল, সেই থেকে তাদের যোগাযোগ বন্ধ। আশেপাশে তাকিয়ে তাকিয়ে খোঁজার চেষ্টা করলো সানা। কিছু দূরে দাঁড়ানো ব্যক্তিকে দেখে সানার মুখে হাসি ফুটে উঠল। দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল সে। সারিন জড়িয়ে ধরা সেই ব্যক্তিটা কিছুটা ভড়কে যায়। সানাকে দেখে এরপর সেও জড়িয়ে ধরে। সানা তাকে দেখে উৎসাহিত গলায় বলে ওঠে, জানিস জান, তোকে এতদিন আমি কত মিস করেছি। কোনোভাবেই তোর সাথে যোগাযোগ করতে না পেরে আমার কতটা খারাপ লেগেছিল, কিন্তু তোর সাথে যোগাযোগ আর করতে পারলাম না। আমিও তোকে অনেক মিস করেছি সোনা, কিন্তু কি করব বল, গ্রামে যাবার পর আমার আর আম্মুর ফোনগুলো চুরি হয়ে গেছে, তাই কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। কিছু সমস্যার মধ্যে থাকায় ঢাকায় এসে ফোন কিনবো ভেবেছি। আজ চল তুই আমি গিয়ে আমার ফোন কিনে নিয়ে আসি। আচ্ছা, ক্লাস শেষে তুই আর আমি যাবো নে। বাকি দুইজন কই? নীলিমা তো ওর বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে, আসে নাই। আর লিসান তো ফাঁকিবাজ, জানিস ভালোভাবে। সানা আর বৃষ্টি নিজেদের মাঝে কথা বলা শেষে সানা উসখুস করতে লাগলো বৃষ্টিকে কিছু জানানোর জন্য, কিন্তু কিভাবে কি বলবে সে ভেবে ভেবে পাচ্ছে না। বৃষ্টি সানার এই অবস্থা দেখে জিজ্ঞেস করে, কিছু কি তুই আমাকে জানাতে চাচ্ছিস তা বলতে পারছিস না?
বৃষ্টি সানাকে নিজের থেকেও বেশি ভালোভাবে চিনে জানে, তাই তো সে সানার এইরকম অবস্থা দেখে এসে বুঝে ফেলল। সানা এবার চুপচাপ বৃষ্টিকে সব কথা খুলে বলতে লাগলো। সব কথা শুনে বৃষ্টিও শকড হয়ে গেল। সানার বিয়ে হয়ে গেছে এই কথাটা সে জানে না, এটা ভেবে আর খারাপ লাগতে শুরু করলো। বেস্ট ফ্রেন্ড বোন সবকিছুই তারা একে অপরকে মানে, অথচ এমন দিন এসে সানার পাশে থাকতে পারল না। সানার কাছে সব ঘটনার বর্ণনা পেয়ে বৃষ্টি নিজেকে শান্ত করতে লাগলো। এমন পরিস্থিতিতে সে সানাকে বেস্ট উপদেশ দেওয়ার চেষ্টা করবে। যেহেতু বিয়ে হয়ে গিয়েছে সেহেতু উচিত ভালোভাবে সংসার করা। দেখ সানা, আজ তোকে আমি কিছু কথা বলবো। তুই যদি আমাকে ভুল বুঝিস তাহলে আমার কিছু করার নেই। আমি সব সময় চাই তোর ভালো হোক। তোকে হাসি খুশি দেখতে চাওয়াটাই আমার সবচেয়ে বড় ইচ্ছা। তাই আমি যা বলবো তুই মন দিয়ে শোন। বৃষ্টির এমন গম্ভীর কথার মানে বুঝতে পারল না সানা। এতটা সিরিয়াসভাবে বৃষ্টি কখনো সানার সাথে কথা বলেনি। তুই জানিস আমি তোর প্রতিটা কথা শুনি, তোর বলা কথা মানার চেষ্টা করি। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। তাহলে আমার কথা মেনে নে। তোর তো অন্য কোথাও সম্পর্ক নেই সানা। আঙ্কেলের কথা শুনে যখন বিয়েটা করে নিয়েছিস তখন এরকম বাচ্চা মতোকে মানায় না। সাফওয়ান ভাইয়ার কথাও বোঝার চেষ্টা কর। উনি সারাদিন অফিস করেন, ব্যাচেলর মানুষ, রান্না করতে কষ্ট হয়। তার উপর সাইফের দেখাশোনা। যেহেতু তুই তার বউ, এইসব দায়িত্ব তোর। তোদের বিয়ের আর 16 দিন হতে চলো, অথচ তার সাথে তোর কোনো যোগাযোগ নেই। এভাবে চলতে থাকলে তো হবে না। ভাইয়া যেভাবে তোকে বুঝবে সেভাবে তোকেও তাকে বোঝার চেষ্টা করতে হবে। আবার যদি কথা ওঠে তোকে উঠিয়ে নিয়ে যাবার, তখন দ্বিমত পোষণ করিস না। বিয়ের বন্ধন অনেক পবিত্র একটা জিনিস। নিজেদেরই সম্পর্কে আর হেলাফেলা করিস না, মানার চেষ্টা কর। এমন তো না যে তুই অন্য কাউকে ভালোবাসিস তাই তাকে মেনে নিতে পারছিস না। বৃষ্টির প্রতিটি কথা যুক্তিপূর্ণ। বৃষ্টি যে সবসময় তাকে ভালো বুদ্ধি দেবে তা সানা খুব ভালোভাবে জানে। এই একটা মেয়েকে পেয়ে এসে সবসময় ব্লেসড ফিল করে। আমি এই জিনিসগুলো নিয়ে দোটানায় ভুগছিলাম এতদিন। ঠিকঠাকভাবে নিজের প্রশ্নগুলোর উত্তর পাচ্ছিলাম না। আমি জানতাম একমাত্র তুই আমাকে রাস্তা দেখাতে পারবি। তা ভাবছিস এখন তুই কি করবি? কিন্তু আমি যা ভাবলাম সেই কথা কিভাবে বলবো? তার কথা পরে, আগে তো আমাকে বল কি ভাবলি তুই? আমি ওনার সাথে তাদের বাসায় যেতে রাজি, কিন্তু এই কথা আমি মুখ ফুটে কিভাবে বলবো বল? আমার লজ্জা করছে। তারপর উনি আমার উপর রাগ করে 9 দিন যাবৎ কোনো যোগাযোগ করার চেষ্টা করেনি, আর আমিও চেষ্টা করিনি অপরাধ বোধ থেকে। বাসায় যাবি, গিয়ে সুমাইয়া ভাবির সাথে আলোচনা করবি এবং ওনাকে দিয়ে সবাইকে বলাবি যেহেতু ভাইয়ার বাবা মা নেই, এই সংসারের দায়িত্ব এখন তোর, কারণ তুই তাদের বাড়ির একমাত্র বউ। আচ্ছা আমি করবো নে, যাওয়া যাক তোর জন্য ফোন কিনতে। আজ আর ক্লাস করা হবে না। আচ্ছা চল যাওয়া যাক। বৃষ্টির কথায় সানার মন অনেক ভালো হয়ে গিয়েছে। মনের মধ্যে চলা সমস্ত দ্বিধাদ্বন্দ্ব মুক্তি পেয়েছে। সে বুঝে গিয়েছে এখন তার কি করতে হবে। তাই সে বৃষ্টিকে আজ ট্রিট দেবে। বৃষ্টিকে নিয়ে চলে গেল একটা মোবাইল শপে। সেখানে তারা মোবাইল চুজ করছিল। তখন পাশে কারো আওয়াজ পেয়ে সানা চমকে যায়, কারণ আওয়াজটি আর কারো নয়, স্বয়ং সাফওয়ান শিকদারের। সানা যখন পাশে তাকিয়ে দেখে তখন সেখানে সাফওয়ানের সাথে আরো একজন লোক দাঁড়িয়ে আছে। সাফওয়ান মাত্রই খেয়াল করলো সানাকে এই দোকানে। সেও অবাক, কারণ সানার আজ নাকি দরকারি ক্লাস ছিল, তাই কলেজ গিয়েছে এমনটাই শুনেছিল সে। সাফওয়ানের সাথে থাকা ছেলেটা সানাকে চিনতে পেরেছে। বিয়ের দিন সে ছিল সাফওয়ানের সাথে। সানা তো নিজের ভাবনায় ব্যস্ত থাকায় কিছুই খেয়াল করেনি সেদিন। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন আপনি? লোকটির সালামে অপ্রস্তুত হয়ে যায় সানা। সে তো সাফওয়ানের দিকে তাকিয়েছিল। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাবি, আপনি যে এখানে আসবেন সাফওয়ানকে তো জানাননি আমাকে। উনি জানতেন না যে আমি আসব। আমার বেস্ট ফ্রেন্ড, ফোন কিনতে হবে তাই আসা। ওহ আচ্ছা, আমি আবান আহমেদ আরিজ, সাফওয়ানের বেস্ট ফ্রেন্ড। বৃষ্টি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কথা শুনছিল, কোনো কথা বলছিল না। সাফওয়ান আর বৃষ্টি এরা দুইজনে নির্বাক শ্রোতা সানা আর আবানের কথার মধ্যে। এদের কথা থামিয়ে সাফওয়ান বলে ওঠে, যেই কাজের জন্য আসে সেই কাজ কর তুই। আর আপনারা মোবাইল কিনে নেন, এরপর আমরা একসাথে বের হব।
কথা শেষ করে বৃষ্টি আর সানাকে রেখে সাফওয়ান আবানকে নিয়ে চলে যায় ম্যানেজারের কাছে। সাফওয়ানের মুখটা প্রচন্ড গম্ভীর ঠেকছে, কথাগুলো কেমন রুড লেগেছে তার কাছে। ভাই, তোর জামাই তো মাশাল্লাহ অনেক সুন্দর। এমন জামাই থেকে দূরে দূরে কিভাবে থাকুস বোন? ছি, বৃষ্টি কী ধরনের কথাবার্তা? হ্যাঁ, তুই না ছেলেদের দিকে তাকাস না, আজ আমার জামাইয়ের দিকে তাকালি, কাহিনী কী তা? বৃষ্টি সবসময় পর্দা মেইনটেইন করার চেষ্টা করে। কলেজে গেলেও কখনো তার চেহারা কেউ দেখেনি, একমাত্র কয়েকজন মেয়ে ফ্রেন্ড ছাড়া। কয়েক বছর যাবৎ বৃষ্টি এই ইসলামিক জীবনযাপন করা শুরু করেছে, তাই সানাও সর্বদা চেষ্টা করে তেমন পরিবেশ দেওয়ার, যাতে বৃষ্টির কোনো হেজিটেশন না হয়। এই কারণে যখন আবান আর সানা কথা বলছিল তখন বৃষ্টি চুপ ছিল, যাতে তার আওয়াজ তারা শুনতে না পারে। শোন ভাই, ভুলে একবার তাকিয়ে ফেলেছিলাম, আর এটা জায়েজ আছে। তোর জামাইয়ের দিকে ভুলে তাকিয়েছি। হ্যাঁ, যদি কোনো ছেলের দিকে প্রথমবার ভুলে চোখ যায় তাহলে সেইটুকু আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু দ্বিতীয়বার যদি নিজে ইচ্ছাকৃতভাবে দেখি তাহলে সেটা জিনা হিসেবে ধরা হবে। আচ্ছা বাদ দে এসব এখন। আমি তো ভাইয়াকে বলতে পারবো না যে তাদের সাথে আমি গিয়ে কথা বলতে পারবো না, তাদের সামনে খেতে পারবো না। আমি জানি না কিভাবে ভাইয়াকে না করবি তুই যে আমি তাদের সাথে যেতে পারবো না। আমি কিভাবে না করব? যদি কিছু মনে করে, তারা নিজ থেকে বলেছে, তাহলে একটু চল। তাদের সামনে নিকাব খোলাও লাগবে না, আর কথা বলাও লাগবে না। আমি আর তুই আলাদা বসবো, আলাদা বসাবো, এটুকু করতে পারবো। বুঝে শুনে করিস কিন্তু, আমি বারবার বলছি, বোঝার চেষ্টা করিস আমাকে। তোর কথার উপর বিশ্বাস করে কিন্তু আমি রাজি হচ্ছি যাওয়ার জন্য। সানা আর বৃষ্টির ফোন কেনা হয়ে গেলে তারা দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো কখন সাফওয়ানরা আসবে। প্রায় আধা ঘন্টা পর সাফওয়ান আর আবান ফিরে আসলো। সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা গেল দুই তরুণীকে। আবান প্রথমে বোরখা পরা নারীটিকে সানার কোনো আন্টি হবে ভেবেছিল, কারণ বৃষ্টি কালো বোরখা, নিকাব, হাত পা মোজা পরা ছিল দেখে। পরে যখন এটা তার বেস্ট ফ্রেন্ড, নিজেই একা একা লজ্জা পেয়েছিল নিজের ভাবনার জন্য। আপনি যদি কিছু মনে না করেন তাহলে বলতে চাচ্ছিলাম কি, আমরা আপনাদের সাথে যেতে পারবো না। আসলে বৃষ্টি তো পর্দা করে মানুষের সামনে কথা বলা উচিত না, আর না থাকা। এই দিকটা ভেবে আমি চাচ্ছিলাম ওকে নিয়ে আমি আলাদা চলে যাই, আপনারা না হয় আজ একা চলে যান। সাফওয়ান কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলো, এরপর রিক্সা ডেকে সানা আর বৃষ্টিকে উঠিয়ে দিল। আপনার বেস্ট ফ্রেন্ডকে আপনাদের বাড়িতে নিয়ে যান। যেহেতু আপনার বেস্ট ফ্রেন্ড পর্দা করে, তা আমি সম্মান করি। আমি চাচ্ছি আজ প্রথম আমার শালির সাথে পরিচয় হলো, ট্রিট না দিলে দুলাভাই হিসেবে আমার বদনাম হবে। আমি প্যাক করে বাড়িতে দিয়ে আসবো, আপনার রুমে বসে খাবেন দুজন। সাবধানে যাইন আপনারা। সানা আর বৃষ্টিকে বিদায় দিয়ে আবার আবানের কাছে ফিরে এলো সাফওয়ান। সানার ব্যবহারে আবানের কিছু সন্দেহ জাগে মনে। ভাবি আর তোর মধ্যে কি সবকিছু ঠিকঠাক হচ্ছে না? এমন চুপচাপ তোর সাথে বেশি কথা বললো না? ও এইরকমই চুপচাপ থাকে বাহিরের মানুষের সামনে, বাড়িতে একদম পুরাই উল্টো চঞ্চল। আর আজ আবার বৃষ্টি ছিল তাই চুপচাপ। ও আমার সাথে থাকলে মেয়েটা আবার একা হয়ে যেত। সানার বৃষ্টিকে নিজের বোনের মতো ভাবে, সুমাইয়া বলছে আমাকে। ও আচ্ছা, কিন্তু ভাবির ফ্রেন্ড অন্যরকম, আই লাইক ইট। বৃষ্টির কথায় আবানের মুখে অন্যরকম এক হাসির রেখা দেখা যায়। তা দেখে সাফওয়ানের খটকা লাগলো, তাই সাফওয়ান বলে, ওর দিকে তাকিয়ে লাভ নেই। ও যেরকম মেয়ে হাজব্যান্ডও খুঁজে সেই রকম। ও আর 10টা মেয়ের মতো না। আর তোর ভাবির ইমোশন ওকে ঘিরে, তাই বাদ দে তোর ভাবনা। চল তুই যা এখন নিজের কাজে, আমি খাবার দিয়ে আসি। সাফওয়ান যত যাই বলুক না কেন তার কথা কানে নেয় নাই। সে তো নিজের ভাবনায় ব্যস্ত। একবার যখন নিজের পছন্দ হয়েছে তো হয়েছেই। অন্যদিকে রিকশায় বসে বৃষ্টি বলল, দেখ ভাইয়া তোকে কত ভালোবাসে। তুই একবার বলেছিস আর ভাইয়া বুঝে নিয়েছেন। আমাদের কথা চিন্তা করেই বাসার মধ্যে খাবারের ব্যবস্থা করেছেন। আমি জানি উনি একজন দায়িত্ববান মানুষ, কিন্তু আমাকে ভালোবাসে কিনা আমি জানি না। আমি নিজে ওনাকে ভালোবাসি না, ওনার প্রতি আমার এক ভালো লাগা কাজ করে। এখন ভালোবাসিস না তো কি হয়েছে? একদিন না একদিন ঠিকই বাসবি। হালাল সম্পর্কের জড়ি অন্যরকম। হ্যাঁ, হালাল সম্পর্কগুলোর মধ্যে টান আলাদা। দুজন অপরিচিত মানুষগুলো কি সুন্দর সারা জীবনে একসাথে থেকে যায় একে অপরের পাশে।
আমি জানি না ঠিক ভবিষ্যতে কি হবে বা না হবে, কিন্তু এখন যা হচ্ছে তা আমার খুব ভালো লাগছে। ওনাকে আমি যতই দেখছি অবাক হচ্ছি। এই যে কি সুন্দর আমাদের সাথে কথা বললো, দেখলি না? কারোর সাথে ভুলেও কথা বলতেন না, কেমন যেন অনেক গম্ভীর ভাব ধরে থাকতো। এত রাগী মনে হতো যে ভয়ে তার আশেপাশে যেতাম না ভুলেও, কিন্তু এখন লোকটা আমার সাথে সম্পূর্ণ আলাদা ব্যবহার করে। এটাই হয়তো স্বামী স্ত্রীর ভালোবাসা। এখন এসব বাদ দিয়ে বাসায় যাই, অনেকদিন হচ্ছে ভাবির সাথে দেখা হয় না আমার। বাসায় বসে সানা, সুমাইয়া এবং বৃষ্টি আড্ডা দিচ্ছে। বৃষ্টির আম্মুকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে আজ বৃষ্টি এ বাড়িতেই থাকবে। সানার কথা শুনে তিনি আর আপত্তি করেননি। সাফওয়ান ড্রয়িং রুমে বসে আছে, অফিসে আর যায়নি। আজ তাকে বড্ড ক্লান্ত লাগছে, ফ্রেশ হওয়া দরকার। বৃষ্টিকে রুমে থাকতে দেওয়া হয়েছে, সেখানেই হয়তো সে নামাজ আদায় করছে। সানা ড্রয়িং রুমে গিয়ে সাফওয়ানকে বলে, আপনি এক কাজ করুন, আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন। সানা যাকে তার রুমে গিয়ে ফ্রেশ হবার অফার দেবে তো সাফওয়ান ভাবেনি, ভাবার কথাও না, কারণ সানা তার আগের ব্যবহারে বুঝিয়েছে সে সাফওয়ানকে পছন্দ করে না। না থাক, সমস্যা নাই, আমি এখানেই ঠিক আছি, বাসায় ফিরবো এখন। সাফওয়ানের প্রত্যাখ্যানের মন খারাপ হয়ে যায় সানার। সাফওয়ান তার মুখের উপর এভাবে না করে দিবে সে ভাবে নাই। সাফওয়ান হয়তো সেদিনের কথা রেস ধরেই তার উপর এখনো অভিমান করে আছে, থাকারই কথা, কিন্তু মুখ ফুটে কিছু বলল না সানা। সাফওয়ান খাবারগুলো টেবিলের উপর সানাকে দেখিয়ে দিল। এখানে আপনাদের জন্য খাবার এনেছি, খেয়ে নেবেন। আসি, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আপনি না হয় বসুন, একসাথে খাবো সবাই আমরা। না, সাইব বাসায় একা, তাই ওকে ছাড়া খাওয়া সম্ভব না। সাফওয়ান আর দেরি করলো না, চলে গেল বাড়ি থেকে। সানা সেখানে যাওয়ার পথে তাকিয়ে রইল। ড্রয়িং রুমে এসে দেখে সানা দরজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সাফওয়ান মনে হয় চলে গিয়েছে, তাই সুমাইয়া মশকরা করে বলে ওঠে, এভাবে খালি রাস্তার দিকে তাকিয়ে থাকলে কি হবে ননদিনী? যার যাওয়ার সে তো চলেই গেছে। সুমাইয়ার কথায় ভ্যাবাচ্যাকা খেয়ে যায় সানা। ভাবির কাছে যে এভাবে ধরা খেয়ে যাবে বুঝিনি আগে। এখন তো সব সময় তাকে এই একটা কথা নিয়ে খেপাবে। কি যা তা বলতেছো? আমি তো তাকিয়ে আছি দরজাটা খোলা নাকি বন্ধ বোঝার জন্য। তা কি বুঝলে, দরজা খোলা নাকি বন্ধ? ততক্ষণে সেখানে বৃষ্টি এসেও হাজির হয়। ভাবিকে হাসতে দেখে জিজ্ঞেস করে, কি নিয়ে হাসছো তুমি ভাবি? আর ভাইয়া কি চলে গেছে? হ্যাঁ, একটু আগেই চলে গেল। আর সে দরজার দিকে তাকিয়ে চেক করছে দরজা খোলা না বন্ধ। আর আমি হাসলে দোষ হয়ে যায়। বৃষ্টিও সুমাইয়ার কথায় হেসে ফেলে। ওইদিকে সানা মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। তাকে নিয়ে মজা করে এই ব্যাপারটা তার ভালো লাগে না, সবসময় তাকে লজ্জায় ফেলে। ভাবি আর বৃষ্টি, তোমরা সব সময় আমার পেছনে কেন লাগো ওইভাবে? হ্যাঁ, আমি কি করেছি? তুই আর কি করবি? আজ আমার কেউ নাই দেখে এভাবে দরজা বন্ধ কিনা দেখতে পারি না। বৃষ্টির কথায় জোরে হেসে ফেলে সুমাইয়া। আমাকে খেপানো হলে এবার দেখো তোমার ভাই কি নিয়ে এসছে, সার্ভ করে দাও, ক্ষুধা লেগেছে। সুমাইয়া সব খাবার প্লেটে সাজিয়ে বৃষ্টি আর সানাকে দিল। তখন বৃষ্টি সুমাইয়াকে বলল, ভাবি, সাফওয়ান ভাইয়ার ফোন নাম্বার কি আপনার কাছে আছে? তাহলে দয়া করে আপনার ননদিনীকে দিন, তার কাছে কিন্তু সাফওয়ান ভাইয়ার নাম্বার নেই। তারা একসাথে এত ঘুরে ফিরে আসলো, কিন্তু ফোন নাম্বার এক্সচেঞ্জ এখনো করেনি। জানো না ভাবি, তোমার ননদিনী কত পরিমাণের আর রোমান্টিক একজন মেয়ে। যাই হোক, বাড়ির গুরুজনদের সাথে কথা বলে তারিখ ঠিক করে ফেলো, কবে ননদকে তোমার ভাইয়ের বাড়ি পাঠাবে। সাইফের যে বাড়িতে একা কষ্ট হয় থাকতে, জিনিসটা ভুলে গেছো? না গো বোন, ভুলি নাই। আমরা জানি মা বাবাকে ছাড়া সাইফকে এত বড় কিভাবে করেছি আমি আর ভাইয়া। আমি চলে আসার পরও প্রচণ্ড একা হয়ে গেছে বাড়িতে। কিন্তু আমি ভাবলাম সানাকে যদি এত তাড়াতাড়ি তুলে দেওয়ার কথা বলি, তাহলে যদি আমার শ্বশুরমশাই হাজব্যান্ড ভুল বোঝে। হাজার হোক, সানা তাদের বাড়ির একমাত্র মেয়ে। সুমাইয়ার কথা শুনে বৃষ্টি বুঝতে পারে যে সুমাইয়া নিজেও দ্বিধায় ভুগছে। সে যে বাড়ির বউ, তাকে বেশি কথা বলা মানায় না। সুমাইয়া হয়তো তাই এই কথা তোলার সাহস পাচ্ছে না। আমি বুঝতে পারছি,
আজকে বড় ভাই আসলে তুমি একটু কথা বলে দেখিও এই বিষয়ে। সাফওয়ান ভাইয়া নাকি বলেছে যে তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে যেতে চায়, সে রাজি আছে কিনা। বৃষ্টির কথা শুনে সুমাইয়া সানাকে বলে, তুমি যদি রাজি থাকো তাহলে ভাইয়ার সাথে এই নিয়ে কথা বলো। ভাইয়া এসে তারপরে তোমার বাবা আর ভাইয়ের সাথে কথা বলবে নে, তাহলে তো কোনো সমস্যা হবে না। বুঝতেই পারছো, আমি যদি বেশি কথা বলি ব্যাপারটা খারাপ দেখা যায়। রাতে সুমাইয়ার থেকে ফোন নাম্বার নিয়ে আসে বৃষ্টি। আজ রাতে সানার সাথে সে ঘুমাবে। সানা মোবাইল হাতে নিয়ে বসে আছে। এভাবে মোবাইল হাতে নিয়ে বসে না থেকে কল দিয়ে কথা বলে নে। এই যে নাম্বার ভাইয়ার। সানা বৃষ্টি থেকে ফোন নাম্বার নিয়ে কল দেয় সাফওয়ানকে। প্রায় 2-3 বার কল হওয়ার পর কল কেটে যায়। কল কেটে যাওয়ায় সানার মন খারাপ হয়ে যায়। এখন তার ফোন তুলবে না এটা ভেবে পরক্ষণে তার ফোন বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে সানার মুখে হাসি ফুটে ওঠে। সাফওয়ান তাকে কল ব্যাক করেছে। কাঁপা কাঁপা গলায় সাফওয়ানকে সালাম দেয়। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমি কল দিয়েছিলাম তো আপনি কেটে দিলেন যে? হ্যাঁ, আমি তো বুঝতে পেরেছিলাম যে কলটা আপনি দিয়েছেন, তাই কেটে ব্যাক করলাম। আপনার স্বামীর লক্ষ লক্ষ টাকা না থাকলেও এইটুকু আছে যে নিজের টাকা খরচ করে স্ত্রীকে ফোন করতে পারবে। সানার মনের মধ্যে অনেক ভালো লাগা কাজ করলো। সাফওয়ানের বলা এই ছোট ছোট কথাগুলো অনেক আবেগপ্রবণ হয়। তার মানে আপনি আমার ফোন নাম্বার চিনেন, আপনার কাছে ছিল, তাহলে এতদিন আমাকে কল করলেন না কেন আপনি? আপনি তো আমাকে পছন্দই করেন না, তাহলে ফোন দিলে যদি রেগে যান এই ভেবে দেই নাই। আমাকে ক্ষমা করবেন না, আসলে ওই দিনের জন্য আমি বুঝতে পেরেছি আমি অনেক খারাপ ব্যবহার করেছি আপনার সাথে। আমার ওইভাবে রিয়েক্ট করা উচিত হয় নাই। সমস্যা নাই, আমি কিছু মনে করি নাই। আপনি যদি কিছু মনেই না করতেন তাহলে 9 দিন আমার সাথে যোগাযোগ না করে থাকতেন না। সানার এই কথাটাই বোঝা যায় যে সে অনেক অভিমান করেছে সাফওয়ানের উপর। অভিমান হয়েছি বুঝি আমার উপর? আপনার উপর আমার অভিমান কেন হবে বলেন তো? এতক্ষণ ধরে বৃষ্টি তাদের কথাবার্তা শুনে হাসছিল। এরপর সানার হাতে চিমটি মেরে বলে আসল কথা বলতে। আসলে আসলে সাফওয়ান, আমি আপনাকে একটা কথা বলতে ফোন দিয়েছিলাম। কি বলবেন বলুন। ওই দিন যে আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন না আমি রাজি কিনা, আপনার সেই প্রস্তাবে আমি রাজি। আপনি বাড়িতে এসে আব্বু আর ভাইয়ার সাথে কথা বলুন। সাফওয়ান অনেক অবাক হয়ে যায় যে সানা রাজি হয়ে গিয়েছে তার কথায়। সানারও এখন একটু ভালো লাগছে সাফওয়ানের সাথে কথা বলতে পেরে। বৃষ্টি এইবার ঘুমিয়ে পড়ল, তার পক্ষে আর সম্ভব না রাত জেগে সানার কথা শোনার। সানা আর সাফওয়ানের এই কথোপকথন অনেক রাত পর্যন্ত চলল। ভোর রাতের দিকে সানা ঘুমালো। পরের দিন সাফওয়ান সত্যিই তাদের বাসায় সানাকে নিয়ে যাবার কথা জানালো। প্রথমে সবাই অবাক হলেও পরে বুঝিয়ে বলে সুমাইয়া তাদের কারণ বাড়িতে সাইফ একা থাকে, এই এক কারণেই তো মেয়ে দিয়েছিল তিনি। মেয়ে যেহেতু বিয়ে দিয়েছেন তখন মেয়েকে শ্বশুর বাড়িও পাঠাতে হবে। সাদিক সাহেবের মনের মধ্যে প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে। মেয়েকে না দেখে কিভাবে থাকবেন? একমাত্র এই মেয়ের মুখ দেখে এসে বেঁচেছিলেন। সানাকে জন্ম দিতে গিয়েই তো তার স্ত্রী শারমিনের মৃত্যু হলো। সেই থেকেই মেয়ে তার স্ত্রীর রেখে যাওয়া আমানত কখনো ভুলের টোকাও লাগতে দেয় নাই। নিজেকে অনেক কষ্টে শান্ত করে বলল, জহির তার বাবার কথার উপরে কোনো কথা বলার সাহস পেল না, কিন্তু ভেবে পাচ্ছে না তার বাবা কিভাবে এত সহজে সানাকে তুলে দেওয়ার জন্য মেনে গেল। আসলেই কি সাফওয়ান কোনো জাদু জানে নাকি? নিজের কথায় সবাইকে যেভাবেই হোক কনভিন্স করে ফেলে। জি আচ্ছা আঙ্কেল, তাহলে আজ আমি উঠি। কিছু মনে করবেন না বাবা, আমি বলি কি ভাইয়া আর সানার গায়ে হলুদ আমাদের বাড়ি থেকেই হোক, আর বিয়ের সব অনুষ্ঠান, কারণ আমাদের বাড়িতে তো কেউ নেই গুরুজন, আমাদের কোনো আত্মীয় স্বজনের সাথেও আমাদের যোগাযোগ নাই। সাইফ আর ভাইজান এখানে থাকুক, আমরা এখান থেকেই সব অনুষ্ঠান পালন করি। যা ভালো বুঝো মা তাই করো তুমি। তাহিরের ইচ্ছে না থাকা সত্ত্বেও সে চুপচাপ বসে আছে।
কেন জানি না আপনাকে বাড়ি থেকে যেতে দিতে চায় না। হয়তো নিজের হাতে লালন পালন করা বোনকে বিদায় দিতে পারবে না তাই। আচ্ছা, যেহেতু আপনাদের এইরকম ইচ্ছা, আজ আমি উঠি। সাইফকে নিয়ে চলে আসবো আমি। আর কেনাকাটার জন্য কল দিলে সুমাইয়া আর সানাকে পাঠিয়ে দিবেন ভাইয়া। আমার প্রচুর ইম্পর্টেন্ট মিটিং আছে, না হলে আমি নিজেই নিয়ে যেতাম। ঠিক আছে। মুখে ঠিক আছে বললেও জহির মনে মনে ভাবে কাজ তো সে একাই করছে। জহির নিজের শালাকে শত্রু ভাবছে। কি যে হিংসা আসলো শালা দুলাভাইদের সম্পর্কে। অন্যদিকে দরজার আড়ালে সানা আর বৃষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিল। সানা লাজুক ভাবে পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে আর বৃষ্টি তাকে খেপাচ্ছে। আহা বৃষ্টি, থাম না এবার। আর কত লজ্জা দিবি আমাকে? যা ঘরে গিয়ে বসে থাক। সত্যি কথা বললেই দোষ। যাই হোক, আজ আমার যেতে হবে রে। আমাকে বাসায় একা রেখে এতক্ষণ থাকা উচিত হচ্ছে না। যতই আম্মা বলুক না কেন, আমি জানি ওনার রান্না করতে সমস্যা হবে। এক্ষুনি চলে যাবি? থাক না আমার কাছে তুই। তোর বিয়েতে আমাকে নিয়ে চলে আসবো। এখন যেতে হবে রে আমার। আমাকে নিয়ে আসবো, আবার কথা দিচ্ছি। আমি যাব তোদের আনতে। আন্টি আর তুই ছাড়া এই অনুষ্ঠান আমার কাছে অসম্পূর্ণ হবে রে। নাস্তা তো করে যাবি। লেট হচ্ছে, আর ভাইয়ারাও কথা বলছেন বাহিরে। এখন না আমি যেতে পারবো, আর না এই সময় বড়দের মাঝে তোর যাওয়া ঠিক হবে। এক কাজ করি, চলে যাই, বাহির থেকে নাস্তা কিনে বাসায় গিয়ে আম্মাকে নিয়ে খাবো। আচ্ছা, আমি তোকে রিকশাতে তুলে দিয়ে আসি। আচ্ছা। বৃষ্টির চলে যাওয়াতে অনেক কষ্ট হচ্ছে সানার। বৃষ্টিরও কিছু করার নাই। তার বাবা একজন প্রবাসী। রোমানে একা থাকেন তার বাবা, আর বৃষ্টি তার মায়ের সাথে থাকবে। বৃষ্টির বড় ছোট ভাই বোন নাই। বৃষ্টি একমাত্র মেয়ে তাদের। মায়ের জন্য মন আনছান আনছান করছে তার। সানা ওকে এগিয়ে দিয়ে আসে বৃষ্টিকে। তখন ভাবি এসে জানায়, বিকেলে রেডি থাকিস, আমরা শপিংয়ে যাব। ঘুমিয়ে থাকিস না। ভাইজান বারবার বলতেছে যাতে কিছু মিস না হয়। তোর জন্য লেট হলে আমি ঝাড়ি খাবো এবার। বিয়ের সব কেনাকাটা আজকেও সেরে ফেলতে চাইছি। সানার মনের মাঝে অদ্ভুত এক অনুভূতি কাজ করছে। এর আগে এমন অনুভূতির সাথে সে পরিচিত ছিল না। সাফওয়ান তার জীবনে আসার পর থেকে নিত্য নতুন এইসব নাম না জানা অনুভূতির সাথে পরিচিত হচ্ছে সে। আর মাত্র কিছুদিন এরপর বিয়ে, চলে যাবে শ্বশুর বাড়ি। যেই লোককে সে পছন্দ করতো না সেই লোককে নিজের অজান্তে ভালোবেসে ফেলা, আর তার সাথে গোটা জীবন পার করে দেওয়ার ভাবনা। একা একা বসে এসব ভাবছিল তখন সানার মোবাইলে টুংটাং শব্দ বেজে উঠল। মোবাইল হাতে নিয়ে দেখতে পেল সাফওয়ানের মেসেজ। প্রিয়তমা, এই অধমের জীবনে এসে সাদা কালো রং দূরে সরিয়ে দিয়ে নানান রঙে তাকে রাঙিয়ে দেওয়ার জন্য আপনাকে এক সমুদ্র ভালোবাসা। আপনাকে ভালো না বাসলে হয়তো এত সুন্দর জীবন হতে পারে আমি ভাবতেই পারতাম না। অনেক কিছু নিজের মাঝে চেপে আছি। আমার মনের সব কথা আপনাকে জানাতে চাই। অধীর আগ্রহে সেই দিনের অপেক্ষায় থাকলাম। প্রিয়তমার অপেক্ষায় এই অধম প্রেমিক পুরুষের হৃদয়ের যে কী হাল হচ্ছে বোঝাতে পারবো না। নিজেকে সেই অষ্টাদশীর আবেগে ভরপুর পাগল প্রেমিক মনে হচ্ছে। নিজের ভালোবাসাকে দেখার জন্য বারবার ছুটে যেতে ইচ্ছে করছে। এই যে নিজের বয়সের ব্যাপারটা আমি কি সুন্দরভাবে ভুলে গেছি, তাই না? আমার এই ব্যবহার বাচ্চামো লাগছে হয়তো আপনার কাছে। তবু বলবো নিজের বিবাহিত বৈধ প্রিয়তমার জন্য এমন হাজারো বাচ্চামো করতে রাজি আছে। আমি যে শুধুমাত্র নিজের এই প্রিয়তমাতে মজেছি। ও হ্যাঁ, যার জন্য মোবাইল হাতে নেওয়া সুমাইয়াকে নিয়ে জলদি চলে আসুন, অপেক্ষায় আছি। সাফওয়ান যে এত সুন্দরভাবে লিখতে পারে ব্যাপারটা সানার অজানা। কি সুন্দরভাবে নিজের অনুভূতির এক অংশ তাকে লিখে পাঠালো। সানার পাল্টা মেসেজে লিখতে ইচ্ছে করলো, আপনার এই ব্যক্তিত্বের প্রেমে পড়েছি আমি প্রেমিক পুরুষ। আপনাকে ধীরে ধীরে নিজের সবটা দিয়ে ভালোবাসতে শুরু করেছি। কিন্তু নিজের মনের ইচ্ছে মনের মাঝে চেপে রেখে মেসেজ দিল টাইম মতো পৌঁছে যাবে তারা। অন্যদিকে আবান চিন্তায় মরে যাচ্ছে সে কিভাবে আবার বৃষ্টির দেখা পাবে। সেই এক পলকে এক মেয়ের চাহনি যে এখনো তার মনের মাঝে গেঁথে আছে। কাউকে না দেখে কারো কথা না শুনে যে তাকে ভালোবাসা যায় এই ব্যাপারে আবান আগে বিশ্বাস করত না। অথচ নিজের সাথে আজ সেই ব্যাপারটি ঘটে গেল। তখন সাফওয়ান আশায় তাকে জিজ্ঞেস করলো, তোর বিয়েতে কি ভাবে বেস্ট ফ্রেন্ড আসবে? হ্যাঁ, বৃষ্টি আর ওর মা আসবে। তোর ভাবি নিজে গিয়ে নিয়ে আসবে, কারণ তাদের যে কি ভালোবাসে তোর ভাবি আমি বোঝাতে পারবো না। আর মামনিও
মানে বৃষ্টির আম্মাও তোর ভাবিকে অনেক ভালোবাসে। তুই কখনো বৃষ্টিকে দেখোস নাই? আবানের প্রশ্নে সাফওয়ান হালকা হাসে, এরপর জবাব দেয়, না, দেখি নাই। আমি তোর ভাবিদের বাসায় বেশি যাই নাই। বৃষ্টির ব্যাপারে এইটুকুই জানা যায়, সময়ের থেকে শুনেছি। মেয়েটিকে জহির ভাইয়া মেবি 4-5 বছর হবে দেখে নাই। সেই ছোট থেকে নাকি ওরা বেস্ট ফ্রেন্ড। যবে থেকে বৃষ্টি পর্দা শুরু করলো তবে থেকে নন মাহারাম মানুষের সাথে দেখাও করে না আর কথাও বলে না। ভাবি কোনো বৃষ্টির মতো চলেন। বৃষ্টি কি তার বেস্ট ফ্রেন্ডকে এসব নিয়ে বলে না? এসব নিয়ে জানি না আমি, ঠিক ওদের ব্যাপার, ওরা বুঝে নিবে। আমি এত কথা এখনো বলি নাই, তাই জানি না ঠিক এত আগ্রহ কেন ওর ব্যাপারে তোর। সেটা সময় হলে জানতে পারবি তুই। এখন যা, ভাবি অপেক্ষা করবে আবার। তোর কাজ এখন আমার করতে হবে। নিজের বিয়ের জন্য আমার ঘাড়ে কাজ চাপানো হয়েছে। আমি বলে দিলাম এটাই আমার করা শেষ কাজ হবে। সাফন, এরপর আমাকে আর ডাকবি না। আমি জানি বস আমাকে আনার জন্য তোকে ব্যবহার করে, কিন্তু এরপর ইমোশনাল ব্ল্যাকমেলও কাজ হবে না। পরে চাকরি করার এই এক সমস্যা রে ভাই। আমি তো শখের বসে করতেছি, আর তোর তো এটা প্যাশন। অনেক সময় ইচ্ছা হয় ছেড়ে দেই, নিজে কিছু করি। এরপর নিজের এত কষ্টের কথা মাথায় আসে। এটা আমার স্বপ্ন ছিল। এই কাজের জন্য আমি জানি আমি কত স্যাক্রিফাইস করেছি। এবার আমিও এসেছি, দুজন মিলে এসব ঠিক করে নিব। এবার দেখবি সব আমাদের মতো হবে। আশা করি ভাই তাই হোক। আচ্ছা, গেলাম, থাক। সাফওয়ান চলে গেল শপিং মলের উদ্দেশ্যে। আজ তার প্রিয়তমাকে নিজের পছন্দ মতো শাড়ি কিনে দিবে। ভাবতেই মন ভালো হয়ে গেল তার। সুমাইয়া আর সানাও রিকশায় বসে বসে কথা বলছে। তারাও নিজের গন্তব্যের জন্য বের হয়েছে। আচ্ছা সানা, একটা কথা বলো, আমার ভাইয়ের জন্য কি তোমার মনে কোনো ভালোবাসা নাই? আমি জানি প্রথমে ভাইয়াকে তোমার অপছন্দ ছিল। ভাইয়া যে প্রচুর ইন্ট্রোভার্ট একজন মানুষ, উনি সহজে কারো সাথে মিশতে পারে না, কিন্তু যখন মেশে তার মতো অসাধারণ ব্যক্তি আর একজন পাবে না জীবনে। আমার সেই ভাই তোমাকে কিভাবে ভালোবেসে ফেললো আমি জানি না। প্রথমে প্রচুর ভয় ছিল তোমাদের বয়সের ব্যবধান নিয়ে। তুমি 22 বছরের আর আমার ভাই 31 বছরের। বিয়েতে যদি বাবা আর তোমার ভাই অমত দেয়, কিন্তু বাবা সাফওয়ান ভাইজানের ভালোবাসা বুঝেছেন। সে বুঝতে পেরেছিলেন তার রাজকন্যাকে একজন ভালো পাত্রের হাতে তুলে নিয়ে নিশ্চিত হলেন। তোমার ভাইজানও কিন্তু এ বিয়েতে রাজি না, বা এখনো হয়তো রাজি হতে পারেননি, কিন্তু বাবার ওপর যে সে কথা বলতে পারেন না, তাই চুপচাপ আছেন। কিন্তু বিশ্বাস করো, ভাইজানের মতো করে এত ভালো তোমায় অন্য কেউ বাসতে পারবে না সানা। ভাবি, আমি প্রথমে ওনাকে অন্যভাবে জাজ করেছিলাম, আর প্রতিনিয়ত আমি অন্য এক সাফওয়ানকে দেখতে পাই। নিজের বোকামির পরিচয় দিচ্ছি। আমি জানি না আমি ওনার যোগ্য কিনা, কিন্তু আমি চেষ্টা করব সবটা দিয়ে ওনার উপযোগী হওয়ার। দেখো বোন, খুব একটা কম সময় হয়নি আমি তোমাদের বাড়িতে এসেছি। আমি জানি সংসার ধর্ম এতটা সহজ না, সবকিছু বুঝে উঠতে সময় লাগে, কিন্তু দেখো প্রতিটি পদে তুমি সাফওয়ান ভাইজানকে নিজের পাশে পাবে। আমিও রান্না জানতাম না, ঘরের কাজ জানতাম না, ভাইজান নিজের হাতে আমাকে সব শিখিয়েছেন। বাবা মায়ের মৃত্যুর পর একমাত্র ভাইজান ছিলেন আমাকে আর সাইফকে সামলানোর জন্য। আমাদের দিকে কোনো আত্মীয়র থেকে সাহায্যের হাত আসেনি। ভাইজান বাবা মাকে প্রচণ্ড ভালোবাসতেন। বাবা মাকে হারিয়ে সে অনেক ভেঙে পড়েছিল, কিন্তু আমাদের সামলাতে সে নিজের সব অনুভূতি চাপা দিয়ে দেয়। আমাদের দেখভাল, সান্ত্বনা সব ভাইজান করেছেন। নিজের দুঃখ প্রকাশ করার চেষ্টা করেননি যদি আমরা কষ্ট পাই। সেই ভাইজান যখন তোমাকে ভালোবেসে ফেললো, আমি ঠিক করে নিয়েছিলাম যেভাবেই হোক আমার ভাইজানের ভালোবাসা তাদের মিলিয়ে দেব। ভাবির মুখে এত কথা শুনে কান্না চলে আসছে সানার। সানার থেকেও বেশি সাফার করেছে সাফওয়ান আর সুমাইয়া। বাবা মা একত্রে হারানোর শোকে যে পেয়েছেন। আচ্ছা ভাবি, ভাইজান তো তোমাকে অনেক ভালোবাসে, তাই না? হ্যাঁ, তোমার ভাইজানও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমার ভাইজান আর তোমার ভাইজানের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। সবার প্রকাশের ধরন আলাদা। সুমাইয়ার কথায় এক রহস্য প্রকাশ পেল। কেমন উদাসীন ভাবে বলল সে। এভাবে তো সে কখনো কথা বলে না। ভাবি,
থাক না সানা, আর না, অন্য একদিন বলবো এ বিষয়ের কথা। আমরা তো চলে এসেছি, তাই না? সুমাইয়া সানার কথা এড়িয়ে গেল। হয়তো বাবা মায়ের কথা মনে পড়ায় খারাপ লাগছে, তাই আর প্রশ্ন করে ডিস্টার্ব করলো না সুমাইয়াকে। সুমাইয়াও নিজের মনের কথা চেপে গেল। কিছু কথা অপ্রকাশিত থাকলেই জীবন সুন্দর থাকে। রিক্সা থেকে নামতেই সাফওয়ানের দেখা পেল তারা। কালো জিন্সের প্যান্টের সাথে হালকা ক্রিম কালারের শার্ট ইন করে পরা শ্যামবর্ণের এই পুরুষটিকে দেখে সানার মনের মধ্যে প্রেম প্রজাপতির মতো পাখনা মেলে উঠছে। হাতে ঘড়ি, বারবার সেই ঘড়ির দিকে চোখ ছোট ছোট করে তাকানো, সবকিছুই ভালো লাগছে সানার। এই প্রথম ভালোবাসার নজরে তাকালো সানা সাফওয়ানের দিকে। লোকটি দেখতে মোটামুটি সুদর্শন বলা যায়। সাফওয়ানের দিকে এভাবে সানাকে তাকিয়ে থাকতে দেখে সুমাইয়া বলে ফেলে, এভাবে এক নজরে তাকিয়ে দেখলে ভাইজানের নজর লেগে যাবে সানা। চোখের পলক তো ফেলো একবার, দূর থেকে দেখলেই হবে। চলো ভাইয়ার কাছে যাই, হয়তো আমাদের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আসছে সে। ভাবি, কি যে বলো না ভাবি, তুমি সবসময় আমাকে এইভাবে লজ্জায় ফেলে দাও। সানা লজ্জায় সুমাইয়াকে অন্য কথা বলে কথা ঘোরানোর চেষ্টা করলো। তারা দিয়ে সাফওয়ানের কাছে গেল সুমাইয়াকে নিয়ে। সাফওয়ানের ওখানে যেতেই ভদ্র মেয়ের মতো চুপচাপ হয়ে গেল। ভাইজান। সুমাইয়ার চিৎকারে সাফওয়ান পিছু ফিরে দেখে তার বোন আর স্ত্রী এসে দাঁড়িয়ে আছে। সানা নিচের দিকে তাকিয়ে আছে। এত লেট হলো যে? জ্যামের কারণে ভাইজান। আচ্ছা, সাবধানে আয়। সানাকে দেখেই সাফওয়ানের মুখে হাসির রেখা ফুটে উঠেছে। আজকাল এই মেয়েকে দেখলেই মন ভালো হয়ে যায় তার। প্রেম ভালোবাসা একজন মানুষকে ঠিক কতটা বদলে দিতে পারে বলার মতো না। আপনি কি সানার দিকে তাকিয়ে থাকবেন ভাইজান, নাকি যেই কাজের জন্য এসেছে সেই কাজের যাবেন? সুমাইয়া যে কিভাবে সাফওয়ানকে লজ্জা দিয়ে দিবে তা কি সে ভেবেছে? অথচ বাদর মেয়ে বড় ভাইকেও লজ্জা দিতে ছাড়ে না। তবুও হালকা খেসে গলা ছেড়ে নিল সাফওয়ান। পাকামি না করে তোরা ভিতরে যা, আমি তো আর এসবের কিছু বুঝবো না, তাই তোদের পছন্দ মতো কেনাকাটা করা শুরু করে দে। এটা হবে না ভাইজান, তোমার বিয়ের জামা কাপড় সব, তা না হলে পরে বলবা নিজেদের পছন্দ মতো সবকিছু হয় নাই। কি যে বলিস না তুই, তোর পছন্দ অনেক ভালো আমি জানি। এই সানা, তুমি বোঝাও তোমার জামাইকে, কেন কথা শোনে না আমার? আমি কি বলবো ভাবি? দেরি হচ্ছে, তোমরা কি যাবে? সুমাইয়াকে রেগে যেতে দেখে সাফওয়ান আর সানা কথা বাড়ালো না, তার সাথে শপিং মলের ভিতরে যেতে লাগলো। কারণ সুমাইয়া রেগে গেলে আজকে আর শপিং করাই হবে না। সুমাইয়া নিজের পছন্দ মতো শপিং করছে, আর এই সুযোগে সাফওয়ান সানার হাত ধরে দাঁড়িয়ে থাকলো। সানা তাকিয়ে আছে সাফওয়ানের দিকে, বিনা সংকোচে কি সুন্দর তার হাত ধরে দাঁড়িয়ে আছে। সানার লজ্জা লজ্জা লাগতেছে। সানাকে লজ্জা পেতে দেখে মিটিমিটি হাসছে সুমাইয়া। এই যে শুনছেন, আপনি আমার হাতটা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকেন। কেন? আমি হাত ধরে দাঁড়িয়ে থাকলে তোমার কোনো সমস্যা আছে? সবার সামনে আমার লজ্জা লাগছে সাফওয়ান। সাফওয়ান তাকালো তার স্ত্রীর পানে। কেমন লজ্জা বোধ করছে মেয়েটি, ফ্লোরের দিকে তাকিয়ে আছে। সানাকে এভাবে লজ্জা পেতে দেখে সাফওয়ানের ভালোই লাগছে। সানার হাতটিকে আরো জোরালোভাবে আটকে ধরলো সানা। এভাবে খুনসুটির মধ্য দিয়ে শপিং শেষ করলো তারা। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসলো। সানাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। বৃষ্টি তাকিয়ে আছে সানার দিকে। সানা নিজের বিয়েতে এত পরিমাণ খুশি যা বলার মতো নয়। তা দেখে বৃষ্টি পড়ল। এই খুশিটা চেপে যা মেরি আম্মা, নিজেরই না নজর লেগে যায়। বৃষ্টির কথা শুনে নিজেকে কন্ট্রোল করলো সানা। আরে কি বলবো তোকে, কিরকম যেন খুশি খুশি লাগছে আমার। এই মেয়ে নাকি বিয়েতে রাজি ছিল না, ভাবা যায়? দেখে কেউ বুঝবে? রাগ করে কারোর সাথে কথা বলে নাই যে মেয়ে, শ্বশুরবাড়ি যাওয়ার কথা শুনে রেগে গিয়ে জামাইকে একা ফেলে চলে আসছে, আর সে এখন বিয়ে নিয়ে কি পরিমাণ এক্সাইটেড। এভাবে বলছিস কেন? হ্যাঁ, আমি অল্প সময়ে ওই লোকটাকে কিভাবে যেন ভালোবেসে ফেললাম। নিজের অনুভূতি আমি তোকে বলে বোঝাতে পারবো না। কখন কিভাবে এরকম হলো আমি নিজেও জানি না। তাই বলেছি, পুরনো কথা নেই, তুই এখন আমাকে খোঁচা দিবি? সানার কথায় হেসে ফেললো বৃষ্টি, হাসি থামিয়ে বলে উঠল, আরে চিল, আমি মজা করতেছি। ওদের কথার মাঝেই
কাজী সাহেব চলে আসছে সানার দিকে। সানাকে যখন কবুল বলতে বলা হলো তখন সানা নিজের বাবাকে ডেকে কেঁদে উঠল। সানার এরকম কান্না দেখে বৃষ্টি আর সুমাইয়াও কেঁদে ফেলল। সানার বাবা সানাকে এক হাতে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। বয়স্ক লোকটাকে দেখে বোঝা যাচ্ছে সে কতটা কষ্টে নিজেকে শক্ত রেখেছে মেয়ের সামনে। সানাকে দিয়ে অনেক কষ্টে কবুল বলানো হলো। বিদায়ের সময় সবার কান্নাকাটি দেখে সাফওয়ান ভাবছে এর থেকে বউ এখানে রেখে গেলেই ভালো হতো। নিজের বোন শ্বশুর বউ মেবি এবার অজ্ঞান হবে। জহির কোনো রকম বাবা থেকে সানাকে সারিয়ে নিয়ে গাড়িতে উঠিয়ে দিয়ে আসলো সানাকে। সাফওয়ানকে বলল, সানা আমার অনেক আদরের, ওকে দেখে রেখো, ওর যেন কোনো সমস্যা না হয়। যেদিন থেকে ও আমার স্ত্রী হয়েছে সেদিন থেকে ওর যাবতীয় সমস্যা আমি নিজের মনে করা শুরু করেছি, তাই আপনি নিশ্চিন্তে থাকুন। আর আমার বোনের প্রতি একটু নজর দিন। জহির চমকে তাকালো সাফওয়ানের দিকে। সাফওয়ানের তীক্ষ্ণ দৃষ্টি দেখে সেখান থেকে চলে গেল। সাফওয়ান গাড়িতে উঠে দেখলো তার স্ত্রী কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। আন মনে হেসে ফেললো দেখে। সাফওয়ানের বাড়ি সম্পূর্ণ খালি। নিজের বেডরুম সাজিয়ে বিদায় নিয়েছে তার বন্ধুরা। নিজের জীবন সঙ্গীকে নিয়ে বাড়িতে প্রবেশ করলো সাফওয়ান। সানা ভাবতেও পারেনি যে বাড়িতে এতদিন সে বেড়াতে আসতো, সেই বাড়িটিই তার নিজের ঠিকানা হবে। আমাদের কোনো আত্মীয় স্বজনের সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে তোমার বরণ করে ঘরে তোলার হলো না। প্রয়োজন নেই, আমি এসব মানি না। আমার কাছে এসব কুসংস্কার লাগে। আজ রাতে একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নিও আমার সাথে। আগামীকাল সকালেই তোমার ভাবি বান্ধবীরা সবাই চলে আসবে। আপনি থাকলে সাথে একা কোথায়? সাইফ ওদের মাঝে বলে উঠল, ভাইয়া, তুমি কিন্তু ভাবিকে কোলে নিয়ে নিজের রুমে যাবে। সাইফের কথাই লজ্জা লাগলো সানার। সাফওয়ানের কাছে সাইফের প্রস্তাব মন্দ লাগলো না। কোলে তুলে নিল সানাকে। সানা টাইটলি সাফওয়ানের গলা জড়িয়ে ধরলো। সাইফ এসব ভিডিও করতে লাগলো। সাফওয়ান সানাকে তার রুমে নিয়ে ফুলে সাজানো সুন্দর বিছানায় বসালো। অনেক সুন্দর করে সাজানো হয়েছে তার রুমটা। গাঁদা আর গোলাপ দিয়ে সাজানো ঘরটিতে গাঁদা ফুলের গন্ধতে ভরে আছে। সানাকে ফ্রেশ হতে বলে সাফওয়ান আর সাইফ বেরিয়ে গেল কোথাও। এই ফাঁকে সানাও ফ্রেশ হয়ে চেঞ্জ করে একটি লাল রঙের সুতির শাড়ি পরে নিল। সাইফ আর সাফওয়ানের হাতে খাবারের প্লেট দেখে বুঝতে পারল দুই ভাই খাবার আনতে গিয়েছিল। খাবারগুলো ভাইয়া গরম করে এনেছে। চুপ করে খা তুই। সাফওয়ানের ধমকে চুপ করে গেল সাইফ। সানা ওদের দিকে না তাকিয়ে খাওয়ায় মনোযোগ দিল। ক্ষুধা লেগেছে অনেক, বাসায় খাওয়া হয় নাই তার। খাবার খাওয়া শেষ করে সাইফ প্লেট নিয়ে চলে গেল ভাই ভাবিকে গুড নাইট জানিয়ে। সানা আর সাফওয়ান খাটে বসে আছে। সানার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে সে। নিজের প্রিয়তমাকে কত সাধনার পর পেল সে। এভাবে তাকিয়ে থাকতে দেখে সানা বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার সুন্দরী বউকে দেখছি, কত সাধনার পরে পেলাম তোমাকে। আপনি আমাকে এত ভালোবাসেন, আগে কেন বলেন নাই? সব কথা সবসময় বলতে হয় না। হালালভাবে পেতে চেয়েছিলাম তোমাকে, আল্লাহ এর দয়ায় পেয়েছি। আজ আমার থেকে বেশি সুখী কি কেউ আছে? আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি, তাই না? সব কিছুর জন্য আমাকে ক্ষমা করে দিয়েন। এক শর্তে করতে পারি। কি শর্ত? আমাকে অনেক ভালোবাসতে হবে। নামাজ পড়বে না? নামাজের কথায় সানা হাঁসফাঁস করে তাকালো। সানার এরকম ভাবভঙ্গি দেখে বুঝলো সাফওয়ান, তাই আর প্রশ্ন না করে ঘুমাতে বলল। সানা নিজ থেকেই সাফওয়ানের মাথায় হাত বুলিয়ে দিল। একে অপরকে দেখতে দেখতে তারা ঘুমিয়ে পড়ল।